আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারে ৬ কমিশনের রূপরেখা পাওয়ার পরই জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ। ভোটের পর আর ক্ষমতায় থাকতে চায় না অন্তর্বর্তী সরকার। ত্রাণ তহবিলের হিসেব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 11.5 কোটি টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় 2.25 কোটি টাকা, বাকি অর্থ ব্যাংকে। আশুলিয়া গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ অবরোধ। দিনভর যানজটে ভোগান্তি অনুপ্রবেশকারীরা গুজব ছড়াচ্ছে, অভিযোগ শ্রম উপদেষ্টার। বিগত 2 বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বরে দেশে এসেছে প্রায় 29,000 কোটি টাকার প্রবাসী আয়। পাচার ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের রূপরেখা পাওয়ার পর জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, স্বৈরাচারী সরকার যেন আর রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সংস্কার কাজ শেষ হওয়ার পর একদিনও ক্ষমতায় থাকবে না অন্তর্বর্তী সরকার। তবে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনের বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন বলে জানান তৌহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বৈশ্বিক পরিমণ্ডলে ন্যায়ভিত্তিক বাংলাদেশকে তুলে ধরতে বিশেষ গুরুত্ব বহন করেছে এবারের জাতিসংঘের অধিবেশন। বিশ্ব নেতাদের প্রায় সবাই জানতে চেয়েছেন সম্প্রতি দেশে কি ঘটেছে এবং বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট 12টি সভা এবং 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভূমিকা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সব সংকট উত্তরণে সঠিক পথেই আছে অন্তর্বর্তীকালীন সরকার। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরো কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। রোডম্যাপটা ঠিক করা যাবে তখন। রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট। এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারে তাদের ফেরত পাঠানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। কেউই আমাদের উপর চাপ দেয়নি যে আরো যত আসে তাদেরকে আসতে দেন, সমাধান হচ্ছে ওই পারে যেতে হবে। এটাই তারা মোটামুটি আমরা তাদের উপর ইমপ্রেস করতে পেরেছি বলে আমার মনে হয়। দুদেশের স্বার্থে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন বলেও জানান উপদেষ্টা। আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে এবারের মতো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গত 30 বছরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে বাংলাদেশের কোনো বৈঠক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনূসের দেয়া ভাষণের প্রশংসা করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান এই প্রশংসা করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ, ফিলিস্তিনের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিষয়ে আলোচনা হয়। এ সময় ফিলিস্তিন ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান ডক্টর ইউনূস। তার আশা, ফিলিস্তিনিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া প্রায় 60 জন ফিলিস্তিনি চিকিৎসক বর্তমানে গাজায় চিকিৎসা সেবা দিচ্ছে। আরো 2 শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করছে বলেও উল্লেখ করেন তিনি। বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুরেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন
শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে দিনভর ভোগান্তিতে পড়েন মানুষ। এছাড়া সোমবার সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় সাভার শিল্পাঞ্চলেও থমথমে পরিস্থিতি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাভারের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন। এদের সাথে আশপাশের কারখানার শ্রমিকরাও যোগ দেন। সকাল থেকে শ্রমিকরা চান্দনা চৌরাস্তার মোড়ে অবরোধ শুরু করলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরা চান্দনা জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে। এতে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সতর্ক পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। 1 মাস একদিন ওই ফ্যাক্টরি বন্ধ ছিল, তাদের টাকা দিচ্ছে না। আবার 29 তারিখে তারা একটা নোটিশ দিয়ে যাচ্ছে যে আরো 3 মাস সময় আছে। এই প্রেক্ষিতে শ্রমিকরা রাস্তা বন্ধ করে বসে আছে। এদিকে গাজীপুরেও পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে। শ্রমিকরা রাস্তায় বসে অবস্থান নেয়, সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের মধ্যে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক মারা যান। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে অনুপ্রবেশকারীরাই উত্তেজনা সৃষ্টি করছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার দুর্গাপূজা আগের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্নে উদযাপিত হবে। একরামুল হক সাইমের রিপোর্টে বিস্তারিত। সাভারের আশুলিয়া এলাকায় সোমবার বিক্ষোভ করার সময় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক শ্রমিক। আহত হন বেশ কয়েকজন। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এই ঘটনাসহ শিল্প এলাকায় নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, পরিকল্পিতভাবেই উত্তেজনা ছড়ানো হচ্ছে। প্রথম থেকেই এই ঘটনাগুলোতে দেখে আসছি যে খুব স্পেসিফিক কিছু মানুষ ইনস্টিগেট করে। গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয়, মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং 2 জনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে। এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল। কিন্তু তখনও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি। সবগুলো দাবি অ্যাড্রেস করা হয়েছে, কোনোটাই অ্যাড্রেস করার বাইরে নেই এবং শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হয়। আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে। তো এর ভিত্তিতেই আমরা এটার সমাধানের পথ খুঁজছি এবং প্রতিদিনে আমরা এটা একটা ফায়ার ফাইটিং এর মতো সিচুয়েশন হয়ে আছে। প্রতিদিনে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু এইটা বাস্তবায়নের জন্য শুধু সরকার না, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সবাইকে দায়িত্ব নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপন ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন দুর্গাপূজা যেভাবে নির্বিঘ্নে যেন হতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করি এইবার পূজাটা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো এবং আমি আশা করব আইনশৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। গণ অভ্যুত্থানের সময় যেসব পুলিশ সদস্য এখনও বাহিনীতে যোগ দেননি তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে বলেও এই সময় জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিয়েছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ছাত্র জনতার গণ আন্দোলনকে নস্যাৎ করতে পোশাক কারখানা ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব ঘটনার সাথে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলেও দাবি করেন তিনি। নয়াপল্টনে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে রিকশা চালকদের হাতে উপহার তুলে দিয়ে রিজভী এসব কথা বলেন। সারা দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবি করেন তিনি। বিএনপির এই মুখপাত্র বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আয়নাঘর তৈরি সহ বিরোধী মত দমনে সারা দেশে ভয়াবহ অত্যাচার নির্যাতন চালিয়েছিল। যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ তারা হামলা করছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে ঘাপটি মেরে আছে শেখ হাসিনার অনুচরেরা, শুধু অপেক্ষা করছে যে হাসিনা বলেছে না আমি কাছাকাছি আছি। আর এখন ঘাপটি মেরে থেকে নানা ভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সালাম মুর্শিদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা নানা ইস্যুতে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করা, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ড, পার্বত্য চট্টগ্রাম ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। টিএসসিতে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে ওঠা টাকার পূর্ণাঙ্গ হিসেব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোট ওঠা ১১,৬৯,৮৪,০০০ টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় হয়েছে ১,৭৮,৩৩,০০০ টাকা। ব্যাংকে থাকা টাকার মধ্যে ৮ কোটি টাকা দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবং বাকি টাকা উত্তরাঞ্চলের বন্যা কবলিত পুনর্বাসন কার্যক্রমে খরচ হবে বলে জানান সমন্বয়করা। রিপোর্ট করছেন রাসনা দাস। বন্যা দুর্গতদের মাঝে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা দেওয়ার পরেও মোটা অঙ্কের টাকা থেকে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রাণের টাকা ব্যাংকে কেন সেই প্রশ্নের উত্তর দিলেন আন্দোলনের সমন্বয়করা। ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। তাদের টাকা আছে এখন দুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড 11 কোটি টাকা হয়, সবগুলো যদি 1000 টাকার নোট হয়, তারপর আমার 110টা বান্ডিল হবে। এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। এ সময় পূর্বের ত্রাণ কার্যক্রমের হিসাব নিয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ এবং উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রম সহ সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কথা বলেন সমন্বয়করা। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে 9,91,00,000 টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে। সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে। দক্ষিণাঞ্চলের মতো উত্তরের বনভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসী এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের এই নতুন রূপের কারিগররা।
সেটা লাগালি করেন, এরপরে আপনাদের কাছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিগত প্রায় 2 বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বর মাসে 28,856 কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রবাসীরা তাদের জমানো অর্থ এখন বেশি পরিমাণে পাঠাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অপ্রচলিত দেশগুলো থেকে বেশি রেমিটেন্স আসছে। এসব অর্থ যেন আবার না পাচার হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। খরা কাটিয়ে আবারও চাঙা হচ্ছে প্রবাসী আয়। আগস্টের ধারাবাহিকতায় গেল মাসেও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এই খাত। সেপ্টেম্বর মাসে প্রবাসীরা $2.40 বিলিয়ন বা প্রায় 29,000 কোটি টাকা দেশে পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্যের পর এবার প্রবাসী আয়ের তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশের নাম। প্রবাসীরা আগস্ট মাসে সময় মতো দেশে টাকা পাঠাতে না পারলেও তা জমিয়ে রাখেন, যা একসাথে সেপ্টেম্বরে রিজার্ভে জমা হয়েছে। প্রবাসী আয়ের এই ধারা ইতিবাচক হলেও এসব অর্থ আবারও অবৈধ পথে চলে যায় কিনা তা নিয়ে আশঙ্কা জানিয়েছেন গবেষকরা। প্রবাসীদের অন্তর্বর্তী সরকার এবং এই আন্দোলনের সঙ্গে তাদের এক ধরনের একাত্মতার ইঙ্গিতও দেয়, এবং যে কারণে তারা যে অর্থগুলো আগে পাঠাননি সেগুলো যেমন পাঠাচ্ছেন, আবার আগে যেমন হুন্ডিতে পাঠাতেন সেখান থেকে কিছুটা ইতিবাচকভাবে তারা এখন ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। এখন সৌদি আরবের পরে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ এবং ইউকে এখানে দ্বিতীয় এবং তৃতীয়তে চলে এসছে, এবং সেখানে ইউএই বা ওমান এগুলো আরও নিচে, বা মালয়েশিয়া আরও নিচে অবস্থান করছে। এই পরিবর্তিত বিষয়টি কিছুটা সন্দেহজনক, আবার কিছুটা নতুন এই রেমিটেন্স ফ্লো সম্পর্কে আরও বিস্তারিত তথ্যপত্র সংগ্রহের দাবি রাখে। পরিসংখ্যান বলছে গত আগস্ট মাসের চেয়ে $18 কোটি বেশি প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। গত বছরের একই সময়ের চেয়ে এই অর্থের পরিমাণ ছিল $107 কোটি বেশি। হুন্ডির সঙ্গে যারা জড়িত তাদেরকে ট্রেস করা এবং তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসগুলোকে প্রয়োজন বোধে ফ্রিজ করা, এবং সেই অনুযায়ী যাতে বাজারে একটা মেসেজ দেওয়া যায় যে ফর্মাল চ্যানেলে না পাঠালে এই অর্থগুলো মিস হতে পারে এবং তারা অর্থ বঞ্চিত হতে পারে, সেই ধরনের কিছু মেসেজিংয়েরও আসলে দেবার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বৈধ পথে দেশে প্রবাসী আয় আসার প্রবণতা বাড়ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের 3 বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্য ও ছবিতে ইমদাদুল বাবুর রিপোর্ট। 2021 সালের 27 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ওই বছর 24 ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। মামলায় বিবাদী করা হয় সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও তৎকালীন নির্বাচন কমিশন সচিব সহ 9 জনকে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার রায় মঙ্গলবার ঘোষণা করে চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল। এতে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে নতুন মেয়র ঘোষণা করা হয়। অবৈধ সরকারের আমলে নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে। ডক্টর শাহাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে, এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। রায়ের পর আদালতে আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে নগরবাসীর জন্য যুগান্তকারী রায় বলে মন্তব্য করেন ডাক্তার শাহাদাত। এই রায়ের মাধ্যমে একটি মাইল ফলক সূচিত হয়েছে, এটা হচ্ছে আইনের শাসন, বিচার বিভাগকে ওই দলীয় মুক্ত রাখার যে আজকে একটি রায়, এই রায় আমরা মনে করি নির্বাচন কমিশন সচিবকে যেহেতু 10 দিনের মধ্যে আমাকে এই চেয়ারে আসীন হওয়ার জন্য ওনাকে ইনস্ট্রাকশন করেছে, ওনারা অবশ্যই এই রায়ের প্রতি সম্মান দেখিয়ে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে পদে আসীন। তবে রায় ঘোষণার সময় আদালতে বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। ধানমন্ডি থানার শিক্ষার্থী হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে পৃথক হত্যা চেষ্টা মামলায় ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের 5 দিন এবং সাবেক হুইপ মাহবুব আরা গিনির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ডামি নির্বাচন দেয়ার কারিগর সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তাকে ধানমন্ডি থানার শিক্ষার্থী আব্দুল মোতালেব হত্যা মামলায় গুলশান এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহাঙ্গীর আলমকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক বেলাল হোসেন 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার শুনানিতে পুলিশ জানায় সাবেক সচিব জাহাঙ্গীর দায়িত্বে থেকে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলির নির্দেশ দেন। জিগাতলায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি জড়িত বলে জানিয়েছেন আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তা এও খুঁজে পেয়েছেন যে সারা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সে এবং তার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন গ্রুপ তারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এবং তাকে সেখানে তারা পেয়েছে যখন যে গুলিটা হয়। গত 18 নির্বাচনের সময় 8% জায়গায় সারা বাংলাদেশে 42% ভোট কারচুপি দেখিয়েছিল। এদিন সাভার থানার মামলায় ঢাকা থেকে গ্রেফতার ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব ও আশুলিয়া থানার মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করা হয়। এই আসামি জ্যাকবের নেতৃত্বে তার এলাকার লোকজন নিয়ে সন্ত্রাসী লোকজন নিয়ে সেখানে তারা এই মিটিংয়ে আক্রমণ করে। আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে কি ক্রিমিনাল মামলা যদি হয় কারো বিরুদ্ধে তাহলে তার নলেজ এবং তার পজিশন এবং তার ডেট অফ অকারেন্সে তাকে ওখানে উপস্থিত থাকতে হবে, কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য এধারে উল্লেখ নাই। হত্যা চেষ্টা মামলার তদন্তে তাদের রিমান্ডে নেয় পুলিশ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। রুহুল আমিন গাজীর আদর্শকে ধারণ করে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে মুক্ত গণমাধ্যমের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে BFUজে ও DUজে আয়োজিত রুহুল আমিন গাজীর স্মরণে নাগরিক শোক সভায় এই আহ্বান জানান তারা। কারাগারে রুহুল আমিন গাজীকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবিও জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজের সভাপতি সদ্য প্রয়াত রুহুল আমিন গাজীর স্মরণে এই নাগরিক শোক সভা। এতে মরহুমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মী সহযোদ্ধারা। আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, একটা গৌরবোজ্জ্বল অধ্যায়ের একটা পরিসমাপ্তি ঘটেছে। দীর্ঘ 5 দশক সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন, রুটির অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ বিতাড়ন এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি লড়াকু সৈনিক ছিলেন। আলোচনায় অংশ নিয়ে ATN বাংলা নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রুহুল আমিন গাজী টানা 17 মাস কারাগারে বন্দী না থাকলে চিকিৎসা থেকে বঞ্চিত হতেন না। গাজী ভাইকে তিলে তিলে জেলখানায় রেখে বিনা ওষুধে বিনা চিকিৎসা হত্যা করবার জন্য যারা প্ররোচিত করেছে, আজকে সাংবাদিক ভাইদের সামনে, রাজনীতিবিদদের সামনে আমি অনুরোধ করতে চাই, রাষ্ট্রে এখন বিচার সংস্কারের কথা বলা হচ্ছে। গাজী ভাইয়ের প্রতি যে অত্যাচার জুলুম অন্যায় হয়েছে, সে অত্যাচার জুলুম অন্যায়কে সামনে রেখে একটা কেস স্টাডি হিসেবে যদি গ্রহণ করা হয়, বিচার বিভাগের তদন্তের মধ্য দিয়ে এটাকে প্রথম সারিতে এনে যদি বিচারের কার্যক্রম শুরু করা হয়, তাহলে আমি মনে করব যে বিচার সংস্কারের যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমের প্রথম ধাপ এগিয়ে যাবে। পেশাজীবীদের পাশাপাশি স্মৃতিচারণ করেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বাবাকে এভাবে সম্মান দেয় কৃতজ্ঞতা জানান রুহুল আমিন গাজীর সন্তান। আমার বাবার প্রতি যারা যদি কোনো কারণে কোনো সময় যদি কষ্ট পেয়ে থাকেন কোনোভাবে, তাকে ক্ষমা করে দেবেন, আমি তার পক্ষেই ক্ষমা চাচ্ছি। বক্তারা বলেন, সহকর্মীদের রুটি রুজি ও অধিকার আদায়ের প্রশ্নে রুহুল আমিন গাজীর অবদান সাংবাদিক সমাজ আজীবন শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার। পাট ও বস্ত্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আসছে নভেম্বর থেকে পলিথিনের বদলে সব জায়গায় পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিতে অভিযান চালানো হবে। রাজধানীর গুলশানে একটি সুপার শপে পাটের ব্যাগ ব্যবহার কার্যক্রম উদ্বোধন করে উপদেষ্টা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন আনন্তা সিনরি। পলিথিনের ব্যবহার বন্ধ করতে সরকার একাধিক পদক্ষেপ নিলেও তা কার্যকর হয়নি। রাজধানী সুয়ারাজ লাইন পরিষ্কার করতে গিয়ে দেখা যায় শুধু পলিথিনের ব্যাগ। নগরীর জলাবদ্ধতার প্রধান কারণ এসব পলিথিনের ব্যাগ। এমন বাস্তবতায় পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানী গুলশানে একটি সুপার শপে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাট ও বস্ত্র উপদেষ্টা। আসছে 1 নভেম্বর থেকে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ। 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010 সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এইটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। উপদেষ্টা বলেন, পাটের ব্যবহার বাড়লে ফিরে আসবে সোনালী আঁশের স্বর্ণালী অতীত। পাটের বাজার সম্প্রসারিত হবে, লাভবান হবেন প্রান্তিক কৃষক। পাটের ব্যবহারটা বাড়াতে পারি তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। পাটের ব্যাগের দাম নিয়ে ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এসব ব্যাগের দাম আরো সাশ্রয়ী হওয়ার প্রয়োজন বলে মত তাদের। জেনারেলি আমরা কোনো গ্রোসারি শপে আসলে কিন্তু ফ্রি পাই, তো এখন যদি এটা আমাকে দিয়ে একটু বেশি দাম দিয়ে কেনানো হয় তাহলে আমি স্বাভাবিকভাবে এটা পছন্দ করব না। দিস ইজ হ্যান্ডি, সুতরাং কস্টিং কিন্তু আমার কমে যাচ্ছে। পুরানো ঐতিহ্যকে আমরা পুরান নতুন ভাবে পেয়েছি। এখন থেকে সকল সুপার শপে পলিথিন ব্যবহার বন্ধে নিয়মিত মনিটরিং করা হবে বলে জানান পাট ও বস্ত্র উপদেষ্টা। আনন্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। জানাবো পার্টিক্স খেলার খবর। টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। টেস্ট চলাকালে টি-20 সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টেস্ট সিরিজের দলে থাকা 5 জন আছেন এই স্কোয়াডে। টি-20-র 15 জনের বাকি 10 জন বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সাদা পোশাকে ভালো করতে না পারলেও রঙিন পোশাকে বাংলাদেশ আত্মবিশ্বাসী। দেশ ছাড়ার আগে নিজেদের সব দিক থেকে এগিয়ে রাখছেন পেসার তানজিম হাসান সাকিব। তার মতে টি-20-তে বাংলাদেশই এগিয়ে থাকবে। আপনি যদি এভাবে কম্পেয়ার করেন, আমরা বলবো আমরা সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা 100% চেষ্টা করবো। একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতে। সো ওই দিক থেকে আমাদের ফোকাস থাকবে, আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি। আসন্ন নারী টি-20 বিশ্বকাপে লাইভ ক্রিকেটের অভিজ্ঞতা নিশ্চিতে নতুন ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। এই উপলক্ষে রাজধানীর গুলশানে টাইগার্স ডেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টফির মার্কেটিং এর ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী জানান, নারী ক্রিকেট দলের প্রতি সমর্থনের অংশ হিসেবে তাদের এই ক্যাম্পেইন। টফিতে সাবস্ক্রিপশন করে কুইজ অংশ নিয়ে 10 জন জিতে নিতে পারবেন দুবাই ভ্রমণের সুযোগ। সাবস্ক্রিপশন ছাড়াও বাংলালিংক ডেটা প্যাকেজের মাধ্যমে কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা। অনুষ্ঠানে গত পুরুষ টি-20 বিশ্বকাপে ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। রাষ্ট্র সংস্কারে 6 কমিশনের রূপরেখা পাওয়ার পরই জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ। ভোটের পর আর ক্ষমতায় থাকতে চায় না অন্তর্বর্তী সরকার। ত্রাণ তহবিলের হিসেব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 11.5 কোটি টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় 2.25 কোটি টাকা, বাকি অর্থ ব্যাংকে। আশুলিয়া গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ। দিনভর যানজটে ভোগান্তি, অনুপ্রবেশকারীরা গুজব ছড়াচ্ছে, অভিযোগ শ্রম উপদেষ্টার। বিগত 2 বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বরে দেশে এসেছে প্রায় 29,000 কোটি টাকার প্রবাসী আয়।
পাচার ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।